2026 সালের বিধানসভা নির্বাচন কিন্তু আর খুব বেশি দূরে নেই। আর তাই নিয়েই পশ্চিমবঙ্গের রাজনীতি এখন রীতিমতো তোলপাড়। বলা যেতে পারে রাজ্যের জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সময়। তো চলুন, এই জটিল প্রেক্ষাপটটা তৈরি হচ্ছে সেটা একটু বিশদভাবে বিশ্লেষণ করা যাক, আর দেখা যাক রাজনীতি খেলাটা ঠিক কিভাবে বদলে যাচ্ছে। আজকের এই আলোচনায় আমরা প্রথমে দেখব বাংলার রাজনৈতিক ব্যাটলফিল্ডটা ঠিক কেমন, তারপর দেখব এই খেলার নিয়মকানুনগুলো কিভাবে বদলে গেছে, আর হ্যাঁ, একজন বেশ ইন্টারেস্টিং খেলোয়াড়ের কথাও বলবো। সবশেষে বোঝার চেষ্টা করব বাংলার ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে। 2026-এর মঞ্চ তো তৈরি হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক লড়াইয়ে এখন মূল খেলোয়াড় কারা? যদি আমরা 2021 সালের ভোটের ফলাফলটা দেখি, তাহলে ছবিটা বেশ পরিষ্কার। একদিকে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, যারা 48%-রও বেশি ভোট পেয়ে 215টা আসন জিতেছিল, আর তাদের প্রধান প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি, যারা 38%-এর বেশি ভোট পেয়ে 77টা আসন দখল করে। মানে বোঝাই যাচ্ছে এই দুটো শক্তি এখন রাজ্যের রাজনীতির মূল চালিকা শক্তি। কিন্তু এই যে ভোটের হিসেব, এই সংখ্যার আড়ালেও একটা বড়সড় বদল কিন্তু ঘটে চলেছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা একেবারে নতুন ধরনের খেলা শুরু হয়েছে, যেখানে ফোকাসটা শ্রেণী থেকে সরে গিয়ে সম্প্রদায়ের দিকে চলে যাচ্ছে। এই নতুন খেলাটার একটা গালভরা নামও দেওয়া হয়েছে, প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা। ব্যাপারটা কি? সোজা কথায় বললে, যখন পলিটিক্যাল পার্টিগুলো ধর্মকে একটা টুল বা হাতিয়ার হিসেবে ব্যবহার করে ভোট টানার জন্য। অনেকে এটাকে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসাও বলেন। এই স্লাইডটা দেখলে পরিবর্তনটা কিন্তু চোখে পড়ার মতো। ভাবুন একবার, বামফ্রন্ট আমলে, মানে 2011 সালের আগে, পলিটিক্সটা ছিল মূলত আইডিওলজি ভিত্তিক, যেখানে শ্রেণী সংগ্রাম একটা বড় ইস্যু ছিল। তখন ধর্ম আর রাজনীতিকে আলাদা করে দেখার একটা চেষ্টা ছিল। কিন্তু এখনকার ছবিটা দেখুন, 2011 সালের পর থেকে রাজনীতিটা হয়ে উঠেছে পরিচয় ভিত্তিক। পুরো খেলাটাই এখন আইডেন্টিটি বা ধর্মীয় পরিচয়কে ঘিরে। ধর্ম আর রাজনীতির মধ্যেকার লাইনটা ক্রমশ ঝাপসা হয়ে যাচ্ছে। একজন প্রবীণ সাংবাদিক সুদীপ্ত সেনগুপ্ত এই বদলটা নিয়ে কি বলছেন শুনুন। তিনি বলছেন যে বিধানসভায় এখন যে ধরনের মসল ফ্লেক্সিং বা সাম্প্রদায়িক কথাবার্তা শোনা যায়, তা নাকি আগে কখনো দেখা যায়নি। তার মতে এটা একটা বিপজ্জনক অধপতন। আচ্ছা, তাহলে এই যে নতুন খেলা, এই পরিচয় রাজনীতির খেলা, এতে প্রধান দলগুলোর স্ট্র্যাটেজিটা ঠিক কী? ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে দেখলে মনে হবে তারা একটা ব্যালেন্স করার চেষ্টা করছে। একদিকে যেমন তাদের স্লোগান ধর্ম যার যার, উৎসব সবার, সেই সূত্রে তারা 43,000-এরও বেশি দুর্গাপুজো কমিটিকে মোটা অঙ্কের অনুদান দিচ্ছে। আবার অন্যদিকে ইমাম, মুয়াজ্জিন, এমনকি পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে। দীঘায় 250 কোটি টাকা দিয়ে জগন্নাথ মন্দিরের রেপ্লিকাও তৈরি হচ্ছে। মানে হিন্দু মুসলিম দুই শিবিরকেই খুশি রাখার একটা চেষ্টা স্পষ্ট। আর অন্যদিকে যদি বিজেপির স্ট্র্যাটেজির দিকে তাকাই, সেটা অনেক বেশি ফোকাসড। তাদের মূল লক্ষ্য হল হিন্দুত্ব ভাবধারার উপর জোর দিয়ে হিন্দু ভোট ব্যাঙ্ককে একজোট করা। এর জন্য রাম নবমী, হনুমান জয়ন্তীর মতো উৎসবের প্রচার, হিন্দু হিন্দু ভাই ভাই লেখা গেরুয়া ব্যানার, সবকিছুই চলছে। আর এই পরিচয়ের রাজনীতির খেলাটা এত জমে ওঠার কারণটা কি? তার একটা বড় উত্তর লুকিয়ে আছে এই রাজ্যের ডেমোগ্রাফিতে। এখানে মুসলিম ভোটারদের সংখ্যা প্রায় 30%, যা ভোটের ফলাফলে একটা বিশাল বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আর এই সংখ্যাটাই দলগুলোকে তাদের কৌশল সাজাতে একরকম বাধ্য করে। এই যে একটা বড় রাজনৈতিক প্রেক্ষাপট, এর মধ্যেই এন্ট্রি হচ্ছে এক অপ্রত্যাশিত খেলোয়াড়ের নাম হুমায়ুন কবির। বলা যেতে পারে তিনি এই নতুন ধারার রাজনীতির একটা চলন্ত উদাহরণ। শুধু একবার ওর রাজনৈতিক কেরিয়ারের দিকে তাকান। কংগ্রেস, তারপর তৃণমূল, মাঝে নির্দল, তারপর সোজা বিজেপি, আবার তৃণমূলে ফেরা, আর এখন সেখান থেকেও সাসপেন্ডেড। বোঝাই যাচ্ছে ইনি এক জায়গায় স্থির থাকার পাত্র নন। আর শেষবার সাসপেন্ড হলেন কেন? কারণটা বেশ বিতর্কিত। উনি বাবরি মসজিদ ধ্বংসের দিন, মানে 6 ডিসেম্বর, মুর্শিদাবাদে ওই মসজিদের একটা রেপ্লিকা বা প্রতিরূপ বানানোর প্রস্তাব দেন, আর তাতেই রাজ্য রাজনীতিতে রীতিমতো আগুন লেগে যায়। আর ওর কথাগুলো শুনুন, একেবারে চাঁচাছোলা ভাষায় প্রশাসনকে হুঁশিয়ারি দিচ্ছেন, বলছেন আগুন নিয়ে খেলবেন না। ওর এই অ্যাটিটিউডটাই ওর রাজনৈতিক স্টাইল। কিন্তু সাসপেন্ড হয়ে তো আর চুপ করে বসে থাকার লোক নন হুমায়ুন কবির। বরং তিনি এমন একটা চাল দিয়েছেন যা সবাইকে অবাক করে দিয়েছে। নিজের নতুন দল তো বানালেন, নাম জনতা উন্নয়ন পার্টি। কিন্তু প্রশ্ন হল, বাংলার রাজনীতিতে ঝড় তোলার জন্য ওনার আসল প্ল্যানটা কি?
আর এখানেই আসছে সবচেয়ে বড় চমক, উনি নিজের দলের যে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তাতে 4 জন প্রার্থীর নামই হুমায়ুন কবির। হ্যাঁ, ঠিকই শুনছেন, 4 জন হুমায়ুন কবির। তাহলে ওর প্ল্যানটা কি? খুব সহজ করে বললে 3টে স্টেপ। 1. নতুন দল খোলা। 2. নিজের লাকি নামটা ব্যবহার করে একাধিক প্রার্থী দেওয়া, যাতে একটা ব্র্যান্ড তৈরি হয় বা ভোটাররা কনফিউজড হন। আর 3 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিছু আসন জিতে বিধানসভা ত্রিশঙ্কু করে দেওয়া। আর তখনই তিনিই হয়ে উঠবেন কিংমেকার। এই সমস্ত ঘটনা প্রবাহ, এই নতুন খেলোয়াড়দের আগমন, সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিকে একটা ক্রস রোডে, একটা সন্ধিক্ষণে এনে দাঁড় করিয়েছে। কিন্তু এর ফলে রাজ্যের ভবিষ্যৎটা ঠিক কোন দিকে যাচ্ছে? সিপিআইএম নেতা সৈকত গিরির একটা কথা এখানে খুব প্রাসঙ্গিক। উনি বলছেন, যে নেতা 2020 পর্যন্ত তৃণমূলে ছিলেন তিনি এখন বিজেপিতে গিয়ে হিন্দুদের এক হতে বলছেন। আবার যিনি 1999 পর্যন্ত বিজেপিতে ছিলেন তিনি এখন তৃণমূলে এসে মুসলিমদের ডাক দিচ্ছেন। এটাই এখন বাংলার রিভলভিং ডোর পলিটিক্স বা দলবদলের রাজনীতি। আর হুমায়ুন কবিরের মতো নেতারা এই ট্রেন্ডেরই একটা অংশ। আর এর ফলটা কি হচ্ছে? ফলটা খুবই মারাত্মক। এই যে ধর্ম আর পরিচয় নিয়ে টানাটানি, এর ডামাডোলে সাধারণ মানুষের আসল সমস্যাগুলো, যেমন শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, এগুলো সব আলোচনার বাইরে চলে যাচ্ছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এখানেই এসে দাঁড়াচ্ছে, যখন পরিচয়টাই রাজনীতির মূল ব্যাটলফিল্ড বা রণক্ষেত্র হয়ে ওঠে, তখন একটা রাজ্যের আসল ভিত্তি মানে তার শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, এইসব মৌলিক বিষয়গুলোর কি হবে? এই প্রশ্নটাই হয়তো পশ্চিমবঙ্গের ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।